স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঙ্গীতা ইসলাম। এবার জানাবো খবরের বিস্তারিত। ইরান ইসরায়েলে চলছে ক্ষেপণাস্ত্র হামলা, সাইরেনের সতর্ক সংকেতে দিশেহারা মানুষ। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে থামতে মার্কিন হস্তক্ষেপ চেয়েছে ইরান। আর ইরানের রাজধানী তেহরান অবিলম্বে খালি করতে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে G7 সম্মেলন থেকে আগেই ফিরে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প। শহর জুড়ে বাজছে সতর্কতা সাইরেন। ইসরায়েলের আকাশে থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ। আতঙ্কে তেল আবিবের বাসিন্দারা। আকাশে ক্ষেপণাস্ত্রের ধেয়ে আসার মধ্যেই মাটির তলার বাংকারে প্রাণহানির শঙ্কা নিয়ে নির্ঘুম রাত কাটছে তাদের। অন্যদিকে আতঙ্কে তেহরানের বাসিন্দারাও। হামলা আতঙ্কে শহর ছাড়তে শুরু করেছেন অনেক বাসিন্দা। রাজপথে তীব্র যানজট। ইরান ও ইসরায়েলে একে অপরকে হামলার হুমকি দেওয়া হয়েছে, তাই বাসিন্দাদের তেহরান ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই নির্দেশ দেন তিনি। অন্যদিকে তেল আবিবের বাসিন্দাদের রাজধানী ছাড়ার নির্দেশ দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। যুদ্ধের পরিধি বাড়াতে না চাইলেও ইসরায়েলের হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমন পরিস্থিতির মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, খামেনিকে হত্যা করলেই এই সংঘাত থামবে। অন্যদিকে ইরান ইসরায়েল সংঘাত বন্ধে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দুই নেতা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানান। শোভন শাহরিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে জ্বালানির দাম অতিরিক্ত বাড়লে দেশের অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়বে। কারণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ তুলনামূলক কম থাকায় বাড়তি মূল্যে জ্বালানি কেনার সামর্থ্য সরকারের নেই, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। টেকসই সমাধানের জন্য আমদানি নির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে জোর দেওয়ার তাগিদ তাদের। অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাসের সরবরাহ কমায় জ্বালানি সংকটে ভুগছে দেশ। গত 3 থেকে 4 বছর যাবৎ দেশের সামষ্টিক অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়ছে তার বড় কারণ উচ্চমূল্যে জ্বালানি আমদানি। বৈদেশিক মুদ্রার সিংহভাগ চলে যাচ্ছে এ খাতে। এমন পরিস্থিতিতে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে দাম বাড়ছে জ্বালানির। বাংলাদেশেও এর বিরূপ প্রভাবের শঙ্কা বিশ্লেষকদের। $65 তেলের থেকে $75 তেল হয়ে গেছে। সো $10 মতো অলরেডি বেড়ে গেছে। তার মানে আমরা নেক্সট রাউন্ড যদি এখন কিনতে হয় তেল, আমাকে এই $75-75 আমাকে কিনতে হবে। শিল্প উদ্যোক্তারা বলছেন, জ্বালানি সংকট বাড়লে রপ্তানিতেও নেতিবাচক প্রভাব পড়বে। সমস্যা তো হবেই। যুদ্ধ শুরু হলে যে কোনো যুদ্ধই আমাদের জন্য এফেক্ট করবে। প্রাইস নিয়ে আমাদের একটু সমস্যা হবে। জ্বালানিতে কন্টেইনার ভাড়াগুলো বেড়ে যাবে। এই ক্ষেত্রে পোশাক রপ্তানিতে একটা এফেক্ট পড়বে। যেমন আমাদের একটা টার্গেট আছে, সেই টার্গেটে পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু বাধাগুলো আমাদের বারবার আসতেছে। বিশ্লেষকরা মনে করেন, টেকসই সমাধানের জন্য আমদানি নির্ভরতা কমাতে হবে, কিন্তু উল্টো পথে হাঁটছে সরকার। জ্বালানি খাতের যে সংকট, এটি শুধুমাত্র এই যুদ্ধকেন্দ্রিক না চিন্তা করে দীর্ঘমেয়াদী আমাদের আমদানি নির্ভর জ্বালানি থেকে সরে আসাটি খুবই জরুরি। এবং এক্ষেত্রে দুর্ভাগ্যজনকভাবে দেখতে পাচ্ছি সরকার LNG আমদানিকে আরও বৃদ্ধি করছেন, সুবিধা বাড়িয়ে দিচ্ছেন LNG আমদানি করার জন্য, যেটা আমাদের কাছে মোটেই সরকারের রাজনৈতিক অঙ্গীকারের সাথে মেলে না। একই সাথে জ্বালানি তেলের মজুত বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে জোর দেওয়ার পরামর্শ তাদের। সুতরাং আমরা মনে করি যে সরকারের উচিত নবায়নযোগ্য জ্বালানির দিকে ধীরে ধীরে শিফট করা এবং এখানে দেশি এবং বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ আবারও বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হবে এ বৈঠক। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে চূড়ান্ত মতামত নেবে কমিশন। এছাড়া এই ধাপের আলোচনায় নির্বাচনী এলাকার সীমানা নতুন করে নির্ধারণের ব্যাপারেও চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে চায় কমিশন। বৈঠকে বিএনপি সহ 30টি রাজনৈতিক দল অংশ নেবে বলে জানা গেছে। এ বৈঠক চলবে 19 জুন পর্যন্ত।
পর্যাপ্ত কিট না থাকায় হাসপাতালগুলোতে সীমিত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থা চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কর্মকর্তারা জানান, এরই মধ্যে দেশের ৩৫টি হাসপাতালে করোনা পরীক্ষা শুরু হলেও দাতা সংস্থার কাছ থেকে কিট সংগ্রহের মাধ্যমে করোনা পরীক্ষার পরিধি বাড়ানোর চেষ্টা চলছে। প্রাথমিকভাবে করোনা শনাক্তের জন্য অ্যান্টিজেন র্যাপিড টেস্ট কিট বা শনাক্তকরণ কিট অতীব প্রয়োজনীয়। দেশে করোনা সংক্রমণ ধীরে ধীরে কমে আসলে করোনা পরীক্ষার কিট সরবরাহ কমে আসে। তবে সম্প্রতি সংক্রমণ বাড়ায় সংকটে পড়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডিএনসিসি কোভিড-19 ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সংক্রমণের হার বাড়লে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। যদি থাউজেন্ড চলে আসে তখন এটা আসলে এই জন্য একটু আর্লি টু কমেন্ট, তখন হয়তো আমরা অবশ্য সময় পাবো, তখন তো ইম্পোর্ট করার সুযোগ থাকবে। এখন পর্যন্ত যেই পরিমাণে তাতে তো আমরা পারতেছি, সমস্যা হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের ৩৫টি হাসপাতালে অ্যান্টিজেন র্যাপিড ও আরটিপিসিআর টেস্ট শুরু হয়েছে। প্রায় ৩৫টা জায়গায় সারা দেশে আমরা করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট প্লাস আরটিপিসিআর কিটস সরবরাহ করে দিচ্ছি। সরকারিতে আমরা কিটসগুলো দিচ্ছি, বেসরকারি তাদের নিজ উদ্যোগে কিটস সংগ্রহ করে পরীক্ষা করতেছে। সরকারি যেগুলো ছিল ওই কিটসগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছিলো, করোনা পরীক্ষা যেহেতু কম ছিল, এখন আমরা নতুন করে কিটস সংগ্রহ করে সাপ্লাই দিচ্ছি। সংকট মেটাতে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকেও চলছে কিট সংগ্রহের কাজ। সংগ্রহটা আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার আছে, IFRC, WHO, ইউনিসেফ, ওদের কাছ থেকে, এবং আমরা সরকারিভাবে কেনার ব্যবস্থা করতেছি, যেটাকে CMSD থেকে দায়িত্ব দেওয়া হয়েছে এই কিটস কেনার জন্য। আশা করি যে ওই কিটসও অচিরেই কেনা হয়ে যাবে। সংক্রমণের হার আরও বাড়লে পরীক্ষার পরিধিও বাড়াবে স্বাস্থ্য অধিদপ্তর। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। আবারও ফনা তুলছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। তবে করোনা মোকাবেলায় তেমন কোনো প্রস্তুতি নেই বরিশাল স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এমনকি করোনা শনাক্তের আরটিপিসিআর ল্যাবের যন্ত্রাংশ অচল হয়ে পড়েছে, নেই নমুনা সংগ্রহের কিটও। চলতি বছর আবারও বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এরই মধ্যে বরিশাল বিভাগে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গেল শনিবার বরিশাল জেনারেল হাসপাতালে পরীক্ষা করাতে ওই ব্যক্তির শরীরে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। করোনা মহামারীর সময় ২০২০ সালের মে মাসে শেরেবাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা শনাক্তের আরটিপিসিআর ল্যাব প্রতিষ্ঠা করা হয়। সেখানে ২টি মেশিনে প্রতিদিন গড়ে ৯৬টি পরীক্ষা করা হতো। কিন্তু ২ বছর ধরে অব্যবহৃত ২টি যন্ত্র অচল হয়ে পড়েছে। এ কারণে করোনা পরীক্ষার জন্য রোগী আসলেও তাদের কোনো ধরনের সহায়তা দিতে পারছেন না সংশ্লিষ্টরা। মেশিন ঠিক আছে, কিন্তু মেশিন হলো যে অনেকদিন বন্ধ থাকার জন্য এগুলোর ক্যালিব্রেশন প্রয়োজন। আর যে কিট আছে সেগুলোর কিট নাই এখন বর্তমানে। হ্যাঁ, এই সব কিছু যদি আমাদের ওকে হয় তাহলে আবার পিসিআর মেশিন রান করা সম্ভব। বর্তমানে আমাদের কিটের সমস্যা এবং ওটা নতুন করে ক্যালিব্রেশন করতে হবে, সেটা আমাদের প্রসেসিংয়ের মধ্যে আছে। ওটা দ্রুত আমরা পারবো আশা করি স্বাস্থ্য অধিদপ্তরে, সেখান থেকে আমরা আশ্বাস পেয়েছি খুব দ্রুত পাবো। পিসিআর ল্যাব দীর্ঘদিন বন্ধ থাকায় যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। এজন্য ক্যালিব্রেশন করানোর সাথে সাথে কিট সরবরাহের বিষয়টিও মন্ত্রণালয়কে জানানো হয়েছে, বললেন কলেজ অধ্যক্ষ। পিসিআর ল্যাবগুলো দীর্ঘদিন করোনা টেস্ট হয়নি এবং আমাদের কিটও নেই। আমরা জানিয়েছি, অধিদপ্তর আমাদেরকে আশ্বস্ত করেছেন পিসিআর মেশিনটাকে ক্যালিব্রেশন করে কর্মক্ষম করা হবে। তবে করোনা মোকাবেলায় সব প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির সহকারী পরিচালক। আইসিইউ বলেন অথবা জনবল বলেন, সেগুলো আমাদের পর্যাপ্ত রয়েছে, কোনো ঘাটতি নেই। আমাদের যথেষ্ট পরিমাণে পরীক্ষা নিরীক্ষার সক্ষমতা বলেন, সেগুলো আমাদের যথেষ্ট রয়েছে। ২০২০ সালের মার্চ থেকে ২০২২ সালের আগস্ট পর্যন্ত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ৭,৭৪০ জনকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে মারা যান ১,৪৭৯ জন, সুস্থ হয়ে বাড়ি যান ৬,২৬১ জন। ডিবিসি নিউজ ডেস্ক। কর্তৃপক্ষের অবহেলায় মাসের পর মাস বন্ধ চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ সেবা। বিশেষায়িত এই হাসপাতালের 18টি আইসিইউ শয্যার মধ্যে ভেন্টিলেটর সচল কেবল একটিতে। অজ্ঞাত যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসক সংকটেই এই দুরবস্থা। সংকট সমাধানে এরই মধ্যে কাজ শুরু করছে মন্ত্রণালয়। ২০২০ সালে করোনা মহামারীর শুরুতে চট্টগ্রামে আইসিইউ শয্যার অভাবে মৃত্যু হয় অনেক রোগীর। এরপর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে বিশেষায়িত করোনা চিকিৎসার জন্য স্থাপন করা হয় 10টি আইসিইউ। পরে সংখ্যা বাড়িয়ে করা হয় 18টি।
তবে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়েছে বেশিরভাগ শয্যা ও যন্ত্রপাতি। বর্তমানে 8টি শয্যায় রোগী ভর্তি করা গেলেও ভেন্টিলেটর সচল মাত্র 1টিতে। অন্যগুলোর সঙ্গে কেবল অক্সিজেন সংযোগ থাকলেও পূর্ণাঙ্গ সেবা দেওয়ার মতো ব্যবস্থা নেই। আইসিইউ চালানোর জন্য যে মেশিনগুলো প্রয়োজন হয়, ওই মেশিনগুলোতে যেমন ভেন্টিলেটর, হাইফ্লোনেজাল ক্যানুলা, বাইপেপ, সিপেপ মেশিন, সিরিঞ্জ পাম্প, কিছু স্পেশাল মেশিন অচল অবস্থায় ছিল। এসব নষ্ট যন্ত্রপাতি সচল করতে এরই মধ্যে কাজ শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন যেহেতু কোভিড নিয়ে আবার নতুন করে আমরা সচেতন হয়েছি, কোভিডকে নিয়ে আমরা কাজ করছি। সেক্ষেত্রে এখন আমাদের সেই মেশিনগুলো এতদিন অচল ছিল, যত দ্রুত সম্ভব আমরা উপরের মহলে যোগাযোগ করেছি এবং খুব দ্রুতই তারা রেসপন্স করেছেন। হাসপাতালগুলোর বন্ধ আইসিইউ শীঘ্রই চালুর তাগাদা দিয়েছেন সিটি মেয়র। 4 জন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার এখন কাজ করছে। আমরা আশা করছি এটা খুব দ্রুত হয়ে যাবে। আর জনবল সংকট আছে এখানে, এটা আসলে আমরা হেলথ মিনিস্ট্রিতে কথা বলেছে, তারা একটা সঠিকভাবে জনবল তারা ঠিক করে দেবে। 250 শয্যার এই হাসপাতালে 177 জন চিকিৎসক থাকার কথা, কিন্তু কর্মরত আছেন মাত্র 42 জন। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে 36 টাকায়। সরকারের বেঁধে দেওয়া দামে কিনছেন না সরকারি খাদ্য গুদামের কর্মকর্তারা। তারা ব্যবসায়ীদের কাছ থেকে কিনছেন 17 টাকায়। বাকি 19 টাকা যাচ্ছে কোথায়? প্রশ্ন সেখানেই। ঘটনা বরগুনার। বড় মৌসুমে সিন্ডিকেট চক্রের মাধ্যমে অর্ধেক দামে ধান কিনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন গুদাম কর্মকর্তারা। বরগুনা সদর উপজেলার ছোট লবণগোলার এলাকার কৃষক মামুন মৃধা। ভালো ফলন তার কাছে আনন্দ না এনেছে বিপদ। চাল কিনছে না সরকারি গুদাম। 2 কেনিতে ধান দিছি, ধানের বাজারের পাইছে 850 টাকা করে মন। সরকারিভাবে ধান কিনে শোনার পরে লোক পাঠাইয়া জানার চেষ্টা করছি, তারা বলছে আমরা ধান কিনি না। কিন্তু আমাদের এই তালতলি এই এলাকায় সরকারিভাবে আমরা ধান বিক্রি করতে পারিনি। অনুসন্ধানে দেখা যায় বরগুনার স্থানীয় কৃষকদের কাছ থেকে ধান না কিনে সিন্ডিকেট চক্রের মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে কম টাকায় ধান কিনে গুদাম ভর্তি করছেন গুদাম কর্মকর্তারা। বরগুনা সদর উপজেলার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান কবির। সিন্ডিকেট চক্র পরিমল সহায়তায় গত 30 মে পটুয়াখালী জেলা থেকে ধান এনে গুদামে মজুত করেন, যার সত্যতা মেলে খোদ পরিমল ও নৈশ প্রহরীর কথায়। যারা বলছে যে মাল উঠো তোমরা, আমরা মাল উঠেছি। ড্রাইভারের কাছে জিজ্ঞেস করছি মাল আইসো কোথায় দেখো, তাহলে ওই পটুয়াখালী আসছে কথা থেকে। আমাদের এই যা দেখার কোনো ইয়া নাই, আমাদের নীতিমালায় নাই। আমাদের যদি কৃষক নিয়ে আসে স্যাম্পল প্লাস কৃষি কার্ড, তাহলে আমরা তাদের দাম যদি নেওয়ার মতন হয় তাহলে নিই। অথচ সরকারি খাদ্য গুদামের কাগজ বলছে এই ধান নেওয়া হচ্ছে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে। কৃষকরা সবাই বরগুনার সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের 7 নং ওয়ার্ডের বাসিন্দা। এইসব কৃষকদের খোঁজে নেমে দেখা গেল বেশিরভাগ নামেরই কোনো অস্তিত্ব নেই। আমার জানার মতো ধান চাষ তারা করে না, কিন্তু তারা কিভাবে কি ক্রয় করছে আমরা তো না। হের আগেও জমি সব ই করে নগদ ঠায় লাগায়নি। অন্য কেউ তো বিক্রি করছে নাকি এত বুঝলাম দেয় না। এখানে যারা কিনছে সেটা আমি অ্যাকচুয়ালি ওটা ওইভাবে জানি না, কারণ আমাদের এখানে ওনারা বলছেন যে যদি কোনো কৃষক আছে তাহলে আমরা এখানে তাদেরকে প্রত্যয়ন করব। তো আমরা এখন ওইভাবে কোনো কৃষককে সরাসরি প্রত্যয়ন করি নাই। অন্য জেলা পটুয়াখালী থেকে ধান এনে গুদাম ভর্তির কথা জিজ্ঞেস করলে এ বিষয়ে কথা বলতে নারাজ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা। ধান তো জানি, বক্তব্য আমি দেবো না। কোথা থেকে আনছে তত আমি জানি না, আমার দেখার বিষয় না। কোথা থেকে আনছে এটা আমরা দেখব না। তবে ইউএনওর কাছে পটুয়াখালী থেকে ধান আনার কথা স্বীকার করেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান কবির। একেবারে স্টপ না করে এখন ওই অংশটা থেকে দেখেন না কি অবস্থা। যদি মনে হয় যে ফার্দার এই অংশে আবার আপনারা ডাউট পাচ্ছেন, ধান কেনার একটা উদ্যোগ আমি তো জোরে আমি বলছি জানি না, আমি ধান লাগবে আমার, কোথেকে আনবেন ধান পটুয়াখালী থেকে আসুক, যেখান থেকে আসুক, আমার বরগুনায় তো ধানটা রিজার্ভ হলো। এই চিত্র যে কেবল বরগুনা সদরে তা নয়, বরগুনার সবচেয়ে বড় উপজেলা আমতলী ও তালতলীতে যে দেখা গেল একই চিত্র। সরকারি গুদামে ধান কিনতেছেন না, তারা বিভিন্ন জায়গা থেকে ধান কেনে এবং বলে যে অন্য জায়গা থেকে ধান কেনা হয়ে গেছে, ধান পর্যাপ্ত পরিমাণ কেনা হয়ে গেছে, কৃষকের থেকে ধান কিনে না। আমাদের যে বরগুনা সরকারি গুদামঘর, এদের কাছে ধান ক্রয় বিক্রি করতে গেলে এরা বলে যে ধান কিনে ফেলাইছে, কিন্তু আমরা কৃষক, আমাদের থেকে ধান কেনে না, তাহলে তারা ধানটা আনে কোথা থেকে? বরগুনা জেলার 6টি উপজেলা থেকে 500 মেট্রিক টন চাল সংগ্রহের কথা রয়েছে সরকারের। প্রতি কেজি 36 টাকা করে 1,80,00,000 টাকা বরাদ্দ দেওয়া হলেও ব্যবসায়ীদের কাছ থেকে 17 টাকা দরে কিনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী চক্র। এই বিষয়টি আপনার কাছ থেকে আমি প্রথমে শুনেছি, দেখি আমি আমাদের যে ডিস্ট্রিক্ট ফুড অফিসার তার সাথে কথা বলব,
যদি এই বিষয়ে নীতিমালা বহির্ভূত কিছু হয়ে থাকে, যদি ফাইন্ড আউট করতে পারে, তাহলে আমরা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা অবহিত করব। ধান কেনায় অনিয়মের সাথে জড়িত সকলের বিরুদ্ধে শাস্তির দাবি সনাক সভাপতির। তারা এখানকার ধান না কিনে তারা অন্য জেলা থেকে ধান সংগ্রহ করছে, সেই ক্ষেত্রে বরগুনার কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্নীতি যারা করছে তাদেরকে বের করা হোক এবং তদন্ত করে তাদেরকে বের করতে পারলে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। বরগুনা জেলায় এবছর 13 হেক্টর জমিতে বোরো মৌসুমের ধান আবাদ হয়েছে। ধান হয়েছে 47,000 মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদের টানা ছুটিতে দরপতনের পর রাজশাহীতে চাঙা হচ্ছে আমের বাজার। হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালির দাম মন প্রতি বেড়েছে 700 থেকে 800 টাকা পর্যন্ত। এরপরও যে লোকসান হয়েছে তা কাটিয়ে ওঠা সম্ভব নয় বলছেন চাষিরা। তাদের দাবি, উৎপাদন ও বাজারজাতকরণেই খরচ হচ্ছে সব টাকা। আম বাগান ও চাষিদের রক্ষায় রপ্তানি সহ দাম বাড়ানোর কার্যকর পদক্ষেপ চান চাষিরা। গোপালভোগ, হিমসাগর এবং ল্যাংড়া আমের ভরা মৌসুমে ঈদের টানা 10 দিনের ছুটি, আর তাতেই বন্ধ হয়ে যায় কুরিয়ার সার্ভিস। পাইকারি ব্যবসায়ীরা আসেননি আম কিনতে। এ সময় হিমসাগর, ল্যাংড়া, আম্রপালির দাম কমে মনপ্রতি 1200 থেকে 1500 টাকায় নেমে আসে, আর লক্ষণভোগ আমের দর কমে দাঁড়ায় 300 থেকে 400 টাকা মন। এভাবে বেচলে ভাই আম লস হবে, কারণ হলো আমের বাজার কম। ওষুধ আবার নানা কীটনাশক ব্যবহার করে, এগুলোর দামও অনেক বৃদ্ধি, সে কারণে আমের বাজার মূল্য অনুযায়ী আমের সেবক টাকা হইতেছে না ব্যাপারীদের। সোমবার হঠাৎ করেই চাঙ্গা হতে থাকে আমের বাজার। হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালির দাম মনপ্রতি 700 থেকে 800 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1500 থেকে 2200 টাকা পর্যন্ত। লক্ষণভোগের দর উঠেছে 500 থেকে 700 টাকা মন। তারপরও ঈদের ছুটিতে যে লোকসান হয়েছে তা কাটিয়ে ওঠা সম্ভব হবে না মনে করছেন চাষি ও ব্যবসায়ীরা। আমের তো এবার এবছর লস, দাম মানে কিছুতেই বাড়ছে না, কমই আম দাম। বর্তমান সিচুয়েশন এরকম যদি চলে তাহলে অর্ধেক গাছ কাটি ফেলতে হবে, তাছাড়া তো উপায় নাই। লক্ষণভোগ যে আমটা আছে বাইরে পরিচিত, ওই আমটা কিনছি 600 থেকে 800 টাকা মন। গুঠি আম যেগুলো আমরা বলি, ওইটা আম ভেদে দাম। আমবাগান ও চাষিদের রক্ষায় রপ্তানি সহ দাম বাড়ানোর কার্যকর পদক্ষেপ চান তারা। ঈদের আগের বাজার ছিল খুব ভালো, ঈদের পর এসে বাজার একদম শুয়ে পড়েছে। কৃষকের থেকে নিয়ে আসি আমরাও যদি মুকামজাত যে করব, ওখানে দাম যখন বেশি থাকবে আমরাও ওখানে বাজারে বেশি দামে আমরা বিক্রি করতে পারবো। এবছর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলায় 93,125 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 11,05,858 মেট্রিক টন। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।